আমরা এখন ক্লাস শুরু করে দিই। রাইট ফর্ম অফ ভার্বের 8 নাম্বার ক্লাস। দেখো এই যে তোমাদের যে রুলসটা 1 নাম্বার মডেলস এর রুল আমরা অনেকবার পড়ছি। আজকে 8 নাম্বার ক্লাস। দেয়ার এর রুল অনেকবার পড়ছি। এগুলো মনে হয় না রিভিশনের দরকার আছে, বাট যারা কিনা আজকে নতুন যুক্ত হচ্ছ তারা এই ফ্রি কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে কি করতে পারবা, বিগত 7টা ক্লাসের রেকর্ড পেয়ে যাবা। আর 7টা ক্লাসের রেকর্ডের মাধ্যমে দেখবা যে রাইট ফর্ম অফ ভার্ব একদম ইজি ওয়েতে তোমার কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা 8 নাম্বার ক্লাসে আছি। দেখো কোটেশনের ভিতরে সবসময় প্রেজেন্ট টেন্স হয়। এই জিনিসটা ঢাকা বোর্ড 2024 সালে মানে মাত্র 2 মাস আগের ইন্টার পরীক্ষা এখান থেকে হুবহু কমন পড়ছে। ঠিক আছে, এই রুলসটা আমরা আপাতত পড়ছি না। এন্ড বাট অর আমরা খুবই গুরুত্ব দিয়ে পড়ছি এবং দেখছি অনেকগুলা পরীক্ষাতে এন্ড এর আগে যে টেন্স হয় এন্ড এর পরেও কি একই টেন্স হয়, এটা আমরা দেখছি অনেকগুলা পরীক্ষাতে আসছে। ফাইন, এরপরে আমরা এই অ্যাজ সুন অ্যাজ এর রুল আপাতত পড়ছি না। রিলেটিভ প্রোনাউনের রুলস এটা দরকারি নেই, পড়বো না, বাদ দিয়ে দিছি। সব থেকে কমন প্রত্যেকটা পরীক্ষাতে যে কোনো বোর্ডই হোক না কেন প্রত্যেকটা পরীক্ষাতে মাশাআল্লাহ 8, 9, 10 থেকে কমন পড়ে, যার কারণে এর নাম আমরা দিয়েছি কি বলতো, আইএনজি প্যাকেজ। আইএনজি প্যাকেজে প্রত্যেকটা সালেই কিন্তু হুবহু কমন পড়তেছে। আইএনজি প্যাকেজটা কি, এই 8, 9, 10 এই তিনটা ক্ষেত্রেই বলা হচ্ছে যে সরাসরি কি হবে বলতো, সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কোন কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলা বলছে। প্রথম ক্ষেত্র হচ্ছে একদম যদি গ্যাপ দিয়ে তোমার সেন্টেন্স শুরু হয় তাহলে সেই গ্যাপে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ওয়ার্ক দিয়ে শুরু হয়েছে মানে একদম গ্যাপ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে এর সাথে আইএনজি। প্রিপোজিশনের পর সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রিপোজিশন কি, অ্যাট, ফর, অফ, অন, ফ্রম, উইথ, বাই, উইদাউট, এগুলার পরে ভার্বের সাথে আইএনজি হবে। দেখো এটা মনে হচ্ছে আজকে আমি 1 মিনিটে পড়াচ্ছি, কিন্তু এটা প্রথম মানে 1 বা 2 নাম্বার ক্লাসে যখন পড়াইছিলাম প্রায় 15-20 মিনিট মনোযোগ দিয়ে এগুলা পড়াইছি, প্লাস অনেক এক্সাম্পল আরো আমি দেখাইছি লেখাইছি। সো যারা নতুন যুক্ত হচ্ছে তাদের জন্য অবশ্যই করণীয় কি, প্রিভিয়াস ক্লাসগুলা করে ফেলতে হবে, রেকর্ড ক্লাসগুলা। আর আমাদের কোর্স সম্পূর্ণ ফ্রি। এই ফ্রি কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে তোমরা রেকর্ডের ক্লাস পূর্বের 7টা রেকর্ড ক্লাস পেয়ে যাবে। 2টা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটার মানে হচ্ছে সেন্টেন্সে যদি একটা প্রিন্সিপাল ভার্ব থাকে এর পরে যদি আরেকটা ভার্ব থাকে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে পাশাপাশি আছে, সব জায়গায় পাশাপাশি থাকবে না। আই স হিম গো, দেখো আই স হিম গো, স কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব, তাই না? স কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব। সে একটা প্রিন্সিপাল ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে পাশাপাশি বসুক বা পাশাপাশি নাই বসুক যেখানেই থাকুক তার সাথে আইএনজি যুক্ত করে দিয়ে আমার কি করতে হবে, আইএনজি বসায় দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই আইএনজি প্যাকেজটা প্রথম দিকে যখন আমরা ক্লাস করছিলাম তখন খুবই মনোযোগের সাথে করছিলাম। এখন জাস্ট রিভিশন দিলাম দেখে 2 মিনিটে শেষ। সেন্টেন্সের শুরুতে যদি আমার ভার্ব থাকে তার সাথে আইএনজি হবে। প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি হবে। এবং সেন্টেন্সে যদি একটা ভার্ব অলরেডি থাকে এরপরে যদি অন্য কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি হবে। এগুলো আমরা আগে অনেক মনোযোগ দিয়ে পড়ছি। তারপরে 11 নাম্বার, আনকাউন্টেবল নাউন হইলে সর্বদা কি হয়, সিঙ্গুলার হয়। যারা কিনা রেগুলার ক্লাস করছো আমাদের রাইট ফর্ম অফ ভার্বে তারা কিন্তু জানো। ওই যে পানির কথা বলছিলাম, হেয়ার মাথার চুলের কথা বলছিলাম এবং এরকম আরো অনেক বিষয় বলছিলাম যেগুলা কি 1, 2, 3, 4 এভাবে গুণা যায় না। 1, 2, 3, 4 এভাবে যদি গুণা না যায় তাহলে সেই ক্ষেত্রে নিয়ম কি, সেই ক্ষেত্রে ওগুলাকে আনকাউন্টেবল মানে গুণা যায় না, আনকাউন্টেবল নাউন বলে। আর আনকাউন্টেবল নাউন সর্বদা কি হবে, সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল ওয়াটার এভরিহোয়ার, চতুর জায়গায় পানি, সব জায়গায় পানি হওয়ার পরেও তোমার মনে হইতে পারে যে পানি কি, পানি দিয়ে পুরো বাংলাদেশ হয়তো ভেসে গেছে, মানে এত বেশি পানি। কিন্তু এত বেশি হওয়ার পরও কি নাই কোনো, এত বেশি হওয়ার পরও কি নাই কোনো লাভ নাই। কেন লাভ নাই, কেন লাভ নাই, কারণ এই পানি যেহেতু সিঙ্গুলার, এই পানি যেহেতু সরি একটু টেকনিক্যাল ইস্যু ছিল। এই পানি যেহেতু সিঙ্গুলার, আশা করি এখন শোনা যাচ্ছে। এই পানি যেহেতু সিঙ্গুলার, কেন, কারণ এটা আনকাউন্টেবল, এটাকে যেহেতু গণা যাচ্ছে না তাই এখানে অবশ্যই ইজ হবে। সো এই নিয়মটা আমরা অনেক মনোযোগ দিয়ে পড়ছিলাম, এখন খালি রিভিশন দিলাম। আনকাউন্টেবল নাউন হলে সদা সর্বদা সিঙ্গুলার থাকে। তারপরে সাবজেক্ট যদি বড় হয় এটা আমরা পড়ছি, অফের আগের অংশ নিব, এটা আমরা আগে ক্লাসে পড়ছি। এখন জাস্ট খালি রিভিশন দিচ্ছি। এই দেখো
এই এখানে ইজ এভরিবডির নিয়মটা আমরা শিখছিলাম, যেটা কিনা তোমাদের এইখানে আছে ইজ এভরিবডি। এগুলা থাকলে কি হয়, সিঙ্গুলার হয়, কারণ ইজ বা এভরিবডি দিয়ে প্রত্যেকে বোঝায়। অনেকে মনে করতে পারো ইজ বয় ড্যাশ প্রেজেন্ট ইন দা ক্লাস, যে প্রত্যেকে ক্লাসে উপস্থিত আছে, তাহলে তো স্যার প্লুরাল হবে, আর হবে না। ইজ এভরি এনিওয়ান নো, এগুলা থাকলে সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হয় সেই জিনিসটাও কিন্তু আমি বলছি। আজকে 8 নাম্বার ক্লাস চলতেছে রাইট ফর্ম অফ ভার্বের, 3 বা 4 নাম্বার ক্লাসে এই রুলসটা পড়াইছি। সো যারা কিনা নতুন যুক্ত হচ্ছে তাদের অবশ্যই ফরজ কাজ কি, কোর্সে ভর্তি হয়ে প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ড করতে হবে। এখন জাস্ট খালি রিভিশন করতেছি, রুলস অফ ইন্টারোগেটিভ, রুলস অফ ইন্টারোগেটিভ এবং রুলস অফ নেগেটিভ, এই জিনিসটা আছে তোমাদের একদম শেষে, শীটের শেষে। এই দুইটা জিনিস আমাদের পড়া হয়েছে। রুলস অফ কন্ডিশন এখনো পড়া হয় নাই, পড়বো। 15 নাম্বার রুলসটা আপাতত পড়বই না, ঠিক আছে। সো আইএনজির এইটা আমরা পড়ছি যে আইএনজি যুক্ত সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার হয়। রিডিং আছে, নোভেলস আছে। সবাই মনে করবে স্যার নোভেলস তো প্লুরাল, একের অধিক, তাহলে হয়তোবা স্যার আর হবে। কি হবে স্যার? আর হবে। রিডিং নোভেলস আর এ গুড হ্যাবিট। কিন্তু এখানে একটা অভ্যাসের কথা বুঝাইছে, একটা অভ্যাস। তোমার তো অনেকগুলো অভ্যাস না, তুমি তো এখন বই পড়তেছো না, পড়তেছো কি, কিন্তু তারপরেও সবাই বলবে যে স্যার প্লুরাল আছে, আমাকে আর লিখতে দেন। কিন্তু তখন আমি বলবো যে এত ভুগিচুগি করো না। দেখো আইএনজি যুক্ত সাবজেক্ট থাকলে সিঙ্গুলার হয়, এটা তোমাকে মানতে হবে। সাবজেক্ট নোভেলস না, সাবজেক্ট রিডিং। আর রিডিং এর সাথে কি আছে স্যার? আইএনজি আছে। যেহেতু রিডিং এর সাথে স্যার আইএনজি যুক্ত আছে, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। খুবই কমন একটা রুল, আমরা অনেক বেশি বেশি এটা পড়েছি। জাতি বুঝাইলে সর্বদাই প্লুরাল হয়, এই জিনিসটা আমরা অনেক মনোযোগ দিয়ে পড়েছি। এই জিনিসটা তেমন একটা পড়া হয় নাই, কিন্তু পড়বো, সামনের ক্লাসের জন্য রেখে দিব। বাট 20 নাম্বারটা খুবই মনোযোগ দিয়ে পড়া হয়েছিল, যা এটা পরীক্ষা অনেক আসে, বিশেষ করে ঢাকা বোর্ডে আসে। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলা থাকলে PRESENT প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলা থাকলে কোন টেন্স হয় শিক্ষার্থীরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খুবই মনোযোগ দিয়ে আমরা এগুলা পড়ছিলাম। মানে অলরেডি, রিসেন্টলি, এই দুইটা বেশি থাকে, জাস্ট নাও থাকে। আর প্রেজেন্ট পারফেক্ট করতে হয় কিভাবে? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের V3, পাস্টের V3 কি? পাস্ট। বুঝাইতে পারছি? সো এগুলো আমরা কিন্তু পড়ছি 6 বা 5 নাম্বার বা 6 নাম্বার ক্লাসে, এটা পড়ানো হয়েছে, পড়ানো আছে। ঠিক একইভাবে আমরা এই শীটটা, এই যে এই পেজটা 21, 22, 23, 24, হ্যাঁ 24, 21, 22, 23, 24, 24-এর দুইটা নিয়ম, তো টোটাল 5টা। এই পেজটা একটু ছোট করে দিলাম, দেখার সুবিধার্থে। এই পেজে যতগুলা রুলস আছে, এটা আমরা পড়ছি লাস্ট ক্লাসে, 7 নাম্বার ক্লাসে। বারবার আমাদের অ্যাডমিন তোমাদের 7 নাম্বার ক্লাসের কি দিছে, ভিডিও রেকর্ড গুলা দিছে। হ্যাঁ, বারবার এগুলা তোমাদের করছে, আপলোড করছে এবং নোটিফিকেশন পাঠাইছে মেসেজ দিয়ে। তো আশা করি 7 নাম্বার ক্লাস তোমরা করছো। ওয়াইলের নিয়মটা আশা করি সবাই জানো, ঠিক আছে। হোয়াইলের নিয়মের পর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়মটাও বুঝছো। আইউইশ থাকলে পাস্ট করতে হয়, সেটাও বুঝছো। কিন্তু ওয়াজ ওয়ার লেখা যাবে না, ওয়ার লিখতে হবে। আই উইশ, ইফ, অ্যাজ ইফ বা অ্যাজ দো, এগুলা থাকলে কখনো ওয়াজ লেখা যায় না, ওয়ার লিখতে হয়। কি লিখতে হয় শিক্ষার্থীরা? ওয়ার লিখতে হয়। আর এইগুলা আজকে যারা নতুন ভর্তি হইতেছো, মানে ক্লাস করতেছো, তাদের জন্য তো কঠিন লাগবেই, কারণ আমি অলরেডি 7টা ক্লাস শেষ করছি। আর 7 নাম্বার ক্লাস পুরাটাই এই 22 নাম্বার এগুলা নিয়ে পেছাল পারছি, ঠিক আছে না? পুরাটাই এটা নিয়ে পেছাল পারছি, বুঝাইতে পারছি? আই উইশ, ইফ, অ্যাজ ইফ, এগুলা থাকলে কোন টেন্স হয়? তোমার পাস্ট করা লাগলে ওয়াজ এর পরিবর্তে কি বসাইতে হয়? ওয়ার বসাইতে হয়। যেমন আই উইশ, আই বি এ বার্ড, এখানে আই ওয়াজ লেখা যাবে না, অ্যান্সার কি? ওয়ার। আই উইশ, ইফ এবং অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ক্ষেত্রে এই নিয়মটা পড়াইছি। হ্যাড বেটার যেহেতু মডালের পরে বেস ফর্ম হয়, এটাও 7 নাম্বার, মানে লাস্ট ক্লাসে খুবই গুরুত্ব দিয়ে পড়াইছি। আর তারপরে তোমাদের পড়াইছি সব থেকে বিখ্যাত নিয়ম, টাইম ফ্রেম। টাইম ফ্রেমের এই দেখো, টাইম ফ্রেম লেখা গেছে 7 নাম্বার ক্লাসের প্রায় 15 মিনিট এই টাইম ফ্রেম নিয়ে লেকচার দিছি। টাইম ফ্রেমের নিয়মটা কি? আগের অংশ প্রেজেন্ট হইলে পরের অংশ হয় পাস্ট, আগের অংশ পাস্ট হইলে পরের অংশ হয় পাস্ট পারফেক্ট, এটাই টাইম ফ্রেমের নিয়ম। তাইলে এই অ্যাজ ইফ বা অ্যাজ দো এটা টাইম ফ্রেমে পড়ছে। যেহেতু টাইম ফ্রেমে পড়ছে, অ্যাজ ইফ এর আগের অংশ দেখো প্রেজেন্ট আছে, তাহলে পরের অংশ পাস্ট হবে। এখন যেহেতু পাস্ট হবে, সবাই হি এর পরে ওয়াজ দিবা, কিন্তু আমরা একটু আগে শিখে আসছি এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে ওয়াজ এর পরিবর্তে ওয়ার দিতে হয়। তো সেই হিসেবে এখন কিন্তু তোমাকে কি দিতে হবে? ওয়ার দিতে হবে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যান।
এই দেখো ওয়ার হি টক্স প্রেজেন্টে আছে, তাইলে ওইটা পাস্টে যাবে, KNOW নো থাকবে ব্র্যাকেটে, তুমি উত্তরে কি লিখবা, নিউ লিখবা, আগের অংশ প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট। যারা একদম আজকে প্রথম ক্লাস করতেছো তাদের কাছে অবশ্যই একটু অন্যরকম মনে হবে, কিন্তু আমি তো আজকে প্রথম ক্লাস করাচ্ছি না, আজকে 8 নাম্বার ক্লাস। যারা গাফলতি করে এতদিন ক্লাস করো নাই বা হয়তো অনেকে নতুন জানছো, তো সবার ক্ষেত্রে ক্লাসগুলা বোঝার জন্য ফরজ হচ্ছে বিগত 7টা ক্লাস করে ফেলা। আর 7টা ক্লাসের লিংক, রেকর্ড লিংক একদম ফ্রি, এগুলা পাইতে হইলে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হইতে হবে। যারা নতুন আছো তারা কমেন্ট করে জানাও কারা ফ্রি কোর্সে যুক্ত হতে চাও। 24 নাম্বার, এটাও পড়ছি, আগের অংশ পাস্ট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। দেখো আগের অংশে কি লেখা, BHAVE, বিহেভ, বিহেভ লেখা, বিহেভ লেখা না, বিহেভড লেখা পাস্টে, যেহেতু আগেরটা পাস্টে আছে পরেরটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পর ভার্বের V3। তোমার তো এভাবে থাকবে না, এই গ্যাপ দিয়ে তোমার কি লেখা থাকবে, সি লেখা থাকবে, সি। যেহেতু আগেরটা পাস্ট আছে পরেরটা পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যেমন হ্যাভ আনতে হয়, পাস্ট পারফেক্টে হ্যাড আনতে হয়, আর বাদ বাকি সেম। প্রেজেন্ট পারফেক্টও ভার্বের V3, পাস্ট পারফেক্টও সি ভার্বের V3 কি সিন লিখতে হবে, হ্যাড সিন। দেখো এটাই কিন্তু উত্তর, হ্যাড সিন। আশা করি বুঝতে পারছো। এরপরে তোমাদের যে নিয়ম, ওই যে দেখো টাইম ফ্রেম, ওই যে 7 নাম্বার ক্লাসে দেখো এগুলো বুঝাইছিলাম সুন্দর করে, এখনো দেখো নোটটা আছে। যারা কিনা পিডিএফটা চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, হোয়াটসঅ্যাপে পিডিএফ দিতে সুবিধা হয়। কন্ডিশনাল সেন্টেন্স এখনো আমাদের অনেকগুলা ক্লাস আছে, সে অনেকগুলা ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা পড়ে নিব ইনশাল্লাহ। এটা আমাদের বাদ আছে, যারা পুরাতন বা যারা নতুন কেউই কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস পায় নাই, এটার ক্লাস বাদ আছে। বাট রুলস অফ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করতে হলে ডু ডাজ ডিড আনতে হয়, তারপরে প্রশ্নের সাবজেক্ট এবং তারপরে মেইন ভার্ব লিখতে হয়। যেমন ওয়াই মিস্টার পিট লুকস সো এংরি, তাহলে এখানে ডু ডাজ ডিড আনতে হবে টেন্স অনুযায়ী, তারপরে মিস্টার পিট বসাইতে হবে, তারপরে ভার্বটা হুবাহু কপি করতে হবে। এখন প্রশ্নে যদি তোমার ডু বা ডাস দিয়াই থাকে, ধরো এখানে ওয়াই ডাস, ধরো এখানে ওয়াই ডাস দেওয়াই আছে, ওয়াই ডাস মিস্টার পিট এতটুকু দেওয়া আছে, তখন তোমার ডাসও আছে সাবজেক্টও আছে, জাস্ট খালি মেইন ভার্বটা তখন কপি করতে হবে, উত্তর শুধু হইতো লুক। ঠিক আছে, ধরো হোয়াট ডো ইউ এতটুক দেওয়া আছে, তারপরে ওয়ান্ট লেখা, ডো যেহেতু দেওয়া আছে, ইউ যেহেতু দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এগুলা প্রশ্নে দেওয়া আছে, নাই খালি মেইন ভার্বটা ব্র্যাকেটে ওয়ান্ট, তখন শুধুমাত্র উত্তর কি লেখতা, এই ওয়ান্ট লেখতা। সো এগুলা আজকে মনে হচ্ছে নতুন, কিন্তু এগুলা বিগত 7টা ক্লাসে খুবই সুন্দর করে পড়ানো হয়েছে, খুবই সুন্দর করে, অনেক সময় নিয়ে ডিটেলস ব্যাখ্যা করে। আজকে জাস্ট খালি একটা ওভারভিউ দিচ্ছি। এই যে দেখছো কত সুন্দর করে এগুলো পড়ানো হয়েছে ব্যাখ্যা সহকারে, এর প্রমাণও রয়ে গেছে। রুলস অফ নেগেটিভ খালি ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে করতে হয়। আর প্রশ্নের রুলস অফ নেগেটিভ কিভাবে বুঝবো, এই নো, নট, নট এগুলা লেখা থাকবে, এগুলা দেখে আমরা বুঝবো নেগেটিভ করতে হবে। আর যদি প্রশ্ন কঠিন থাকে তখন এইভাবে অর্থ করে বুঝতে হবে। অর্থটা দেখো তো, আই নো দা পারসন, আমি লোকটাকে চিনি, বিকজ আই ওয়াজ সেন্সলেস, আমি যেহেতু অজ্ঞান ছিলাম তাই লোকটাকে চিনি। এটা কি হইলো, অজ্ঞান হলে কি লোকটাকে চিনি না, অজ্ঞান হইলে দেখে লোকটাকে চিনি নাই, তো এখানে নেগেটিভ হবে। এটা অর্থ দেখে বুঝতে হবে। কোশ্চেন সোজা করলে নো, নট, নট এগুলা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, এগুলা দেখে তুমি বুঝবা নেগেটিভ করতে হবে। কিন্তু কোশ্চেন যদি কঠিন হয় ভাই, তাহলে তো এগুলা দেওয়া থাকবে না, তখন লাইনটা পড়ে তোমাকে কি করতে হবে, বুঝতে হবে। আই নো দা পারসন বিকজ আই ওয়াজ সেন্সলেস, যেহেতু সেন্সলেস আছে তার মানে সে পার্সনটাকে চিনে নাই, এই নেগেটিভ। বুঝতে পারছি, সুন্দর করে এগুলা করানো হয়েছে বিগত 7টা ক্লাসে। যারা নতুন যুক্ত হয়েছে খেলাটা ট্রেলার দিলাম, ট্রেলার এই কতক্ষণ 18 মিনিট গেছে, এই 18 মিনিটের পড়া বিগত 7টা ক্লাসে, মানে এক ক্লাসটা 1 ঘন্টা করে হয়, 7 ক্লাসে 7 ঘন্টা পড়ানো হয়েছে, যেটা 15 মিনিটের একটা টিজার বা ট্রেলার যে যেটা বলো না, 18 মিনিট যেহেতু হয়েছে ট্রেলারই হয়েছে, এই ট্রেলার দেখাইলাম আর কি। ঠিক আছে, ওয়েট ওয়েট আরো আছে তো প্যাসিভ, এইটা এমন একটা জিনিস, এমন একটা নিয়ম এই প্যাসিভ, ঠিক আছে, এমন একটা নিয়ম প্রত্যেকটা পরীক্ষাতে 2 থেকে 3টা প্যাসিভ থাকবেই, এটা কেন জানি মাস্ট, প্রত্যেকটা পরীক্ষাতেই তোমার 2 থেকে 3টা প্যাসিভ থাকবেই। সে প্যাসিভ কিভাবে হয়, কিভাবে প্যাসিভকে চিনা যায়, সেটার জন্য আমরা এই সেন্টেন্স গুলা দেখছি। এটা সম্ভবত 2, 3, 4 এই 3টা ক্লাসে একসাথে বারবার পড়ানো হয়েছে, জিনিসটা কঠিন দেখে। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ, এই সেন্টেন্সটাই প্যাসিভ, আবার এইটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, এইটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, এগুলা প্যাসিভ। হ্যাঁ, তারপরে যে এইটা প্যাসিভ। সো প্যাসিভ চিনতে হয় কি করে,
2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার এই তিনটা ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর প্যাসিভ একবার চিনার পর, এই যে প্যাসিভ কখন চিনবো, যখন কর্তা তার অধীনে থাকা ক্রিয়া বা কাজকে নিজে না করতে পারে, কাজটা করানো হয়, সেটাকে প্যাসিভ বলে। এই জিনিসটা লাইন পড়লে তো খুবই ইজি। এত ইজি যদি হইতো 3টা ক্লাস ভরে আমি প্যাসিভ শিখাইতাম না। বুঝতে পারছি? 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 3টা ক্লাস ভরে প্যাসিভটা কি করানো হয়েছে, শিখানো হয়েছে। বুঝতে পারছি? তো যার কারণে তোমার এই একটা দুইটা লাইন পড়লে এখন পোষাবে না। তোমরা যারা নতুন যুক্ত হয়েছো অবশ্যই আমাদের কোর্সে, এই ফ্রি কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে রেকর্ড ক্লাসটা করতে হবে। রেকর্ড ক্লাসটা করলে আই ক্যান অ্যাসিওর ইউ, আমি তোমাদের এনশিওর করতেছি ইনশাল্লাহ জীবনে রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো আর সমস্যা হবে না। কারণ যারা একদম প্রথম থেকে আমার 8 নাম্বার ক্লাস পর্যন্ত আছে তাদের ফিডব্যাক নিতে পারো, তোমাদের বন্ধু বান্ধবরাই তো আছে, তো তাদের কোনো সমস্যা এখন নাই রাইট ফর্ম অফ ভার্বে। আশা করি যারা রেগুলার ক্লাস করতেছো তারা আমার সাথে একমত হবা। আর প্যাসিভ হইলে কিভাবে করতে হয়, এম ইজ আর ওয়াজ আর এর পর ভার্বের ভি3 করতে হয়, এটাকেই প্যাসিভ বলে। শর্টকাট সংক্ষেপে টু বি ভার্ব। টু বি ভার্ব মানে প্রেজেন্ট হইলে এম ইজ আর, পাস্ট হইলে ওয়াজ আর, এরপরে যে ভার্ব থাকবে তার ভি3। যেমন এখানে দা ব্রিজ ইয়েস্টারডে যেহেতু লেখা আছে, উত্তর হবে ওয়াজ, আর ব্রেকের ভিতরে হচ্ছে ব্রোকেন, উত্তর হবে ওয়াজ ব্রোকেন। এটা শর্টকাটে বললাম, কিন্তু জিনিসটা খুবই বিস্তারিত আকারে পড়ানো হয়েছে। এইগুলা পড়ানোর পর তোমাদের এক্সারসাইজে চলে গেলাম। সো এক্সারসাইজ করানোর আগে 20টা মিনিট তোমাদের, যারা কিনা 1 থেকে 8 নাম্বার ক্লাস পর্যন্ত রেগুলার ছিলা, তাদের 20 মিনিটে একটা তাগড়া লেভেলে রিভিশন হয়েছে। কিন্তু যারা ছিলা না, আজকে নতুন যুক্ত হইছো বা রেকর্ড ক্লাস করো নাই, ফাঁকি দিছো, তার একটা ট্রেলার দেখলা যে কত দূর আমরা আগে গেছি। এই ট্রেলার যদি, ট্রেলারের সিনেমা যদি দেখা লাগে, অবশ্যই ফ্রি কোর্সে ভর্তি হতে হবে ইনশাল্লাহ। তো আমরা এখন সরাসরি এক্সারসাইজে চলে যাব। তোমরা যারা এখনো তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো নাই, 15 সেকেন্ড একটু বিরতি নিব আমি, এই 15 সেকেন্ডের মধ্যে ফ্রেন্ডদের মেনশন করো। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোর্স রিলেটেড, যে কিভাবে ভর্তি হতে হবে, কি করতে হবে, প্রশ্ন যদি থেকে থাকে প্রশ্ন করো। আর প্রশ্ন না থাকলে ফ্রেন্ডদের মেনশন করো, কারণ এখন কিন্তু তুমুল লেভেলের কম্পিটিশন হবে, আমরা এক্সারসাইজ করব। দ্রুত করো, 15 সেকেন্ড টাইম, দ্রুত করো, দ্রুত করো। কারো প্রশ্ন থাকলে করো, প্রশ্ন না থাকলে ফ্রেন্ডদের মেনশন করো, কাইন্ডলি এগুলা দ্রুত করো। ঠিক আছে, তো তোমরা যারা যারা নতুন যুক্ত হচ্ছ অবশ্যই নিজেদের নাম লিখবা আর সবাইকে মেনশন করে দিবা ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সাথে সামিয়া আপু যুক্ত আছে। আচ্ছা, রিয়াজুল ভাইও যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জাকি আপু আছে সিলেট থেকে। আচ্ছা আচ্ছা রিয়াজুল ভাই, ঠিক আছে, আমাদের পেজ থেকে তোমাকে এসএমএস দেওয়া হবে, এসএমএস দিলে তুমি সাড়া দিও, তারপরে তোমাকে লিংকের মাধ্যমে যুক্ত করে দেওয়া হবে। হ্যাঁ, এই যে আমি যেটা পড়াচ্ছি, ইসেরোদেলা আপু যেটা পড়াচ্ছি আমি, সেটারই পিডিএফ আছে, এক্সট্রা আলাদা কোনো নোট নাই, যেটা দেখতেছেন স্ক্রিনের মধ্যে সেটারই পিডিএফ আছে। যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব, কারণ হোয়াটসঅ্যাপে পিডিএফ শেয়ারটা কম্পারেটিভলি ইজি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, জাকি আপুর ক্লিয়ার, মিতু আপু, আলিশা আপু, ঠিক আছে, এরা খুবই রেগুলার স্টুডেন্ট, সেই প্রথম থেকে ক্লাসে যুক্ত আছে, মাশাআল্লাহ। যেহেতু সবার ক্লিয়ার, সো আমরা এখন চলে যাচ্ছি এক্সারসাইজে। বাট তার আগে তোমরা কি করবা, তোমাদের ফ্রেন্ডদের এখনো যারা মেনশন করে না, মেনশন করে দাও, কেমন? ওকে, সো আচ্ছা, একটু প্রিভিয়াস একটা জিনিস আমাদের দেখতে হবে। দেখো, এই যে চট্টগ্রাম বোর্ড যেটা 19, এইটা আমরা অনেক আগেই করছিলাম, এর থেকে বেশি আর বড় করা যাচ্ছে না। এটা আশা করি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, চট্টগ্রাম বোর্ড 19, এটা আমরা অনেক আগেই করছিলাম। বাট এখান থেকে আমাদের শীট থেকে কয়েকটা রুলস কমন পড়ে নাই। সি নাম্বারটা কমন পড়ে নাই, উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি, এই জিনিসটা কমপ্লিটিং সেন্টেন্স আমি পড়াই, তো সেখান থেকে কমন পড়বে অবশ্যই, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের শীট থেকে কমন পড়ে নাই। এটা গেল, এটা ওই দিন বুঝাইছিলাম। তারপরে যে নাম্বারটা,
এইটাও কমপ্লিটিং সেন্টেন্সের শীট থেকে কমন পড়তো, আমি তো কিছুদিন পরই পড়াবো, ওইখান থেকে হুবহু কমন পড়তো, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের যে শীটটা আমি পড়াচ্ছি সেটাতে এটা নাই। লেস্টের নিয়ম, এই যে লেস্ট থাকলে শুড বসে, কিন্তু আমাদের শীট থেকে একটা নিয়ম কমন পড়ছিল, কিন্তু ওই সময় পড়ানো হয় নাই দেখে আমরা করতে পারি নাই, সেটা হচ্ছে এই অ্যাজ দো। ভালো করে দেখো, অ্যাজ দো, যেটা কিনা 7 নাম্বার ক্লাসে তোমাদের পড়াইছি। অ্যাজ ইফ বা অ্যাজ দো এটা টাইম ফ্রেমে পড়ছে। এটা থাকলে কি হয়, আগের অংশ প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, আগেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। দেখো, বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্ট, দেখো বড় করে দিলাম, বাট দ্য স্টুডেন্ট নাও এ ডেজ অ্যাক্ট, ACT অ্যাক্ট, অ্যাক্ট কি প্রেজেন্টে না? যদি অ্যাক্টেড ইডি থাকতো তাহলে পাস্ট হইতো, যেহেতু অ্যাক্ট প্রেজেন্টে আছে, আগের অংশ প্রেজেন্ট, তাহলে পরের অংশ এখন কোন টেন্স হবে, পাস্টে হবে। এইটাই ছিল অ্যাজ ইফ বা অ্যাজ দো এর নিয়ম। তো অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে কি? অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে যেন। আগের অংশ যেহেতু প্রেজেন্টে আছে, এখন এটা পাস্ট হবে। নো এর পাস্ট কি? অ্যান্সার হবে নিউ। পুরা প্যাসেজটা কিন্তু প্রেজেন্টে, কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো থাকার কারণে আগের অংশ প্রেজেন্ট হয়েছে, দেখি এই অংশটা পাস্ট হয়েছে। আচ্ছা, লাইনটার অর্থ কি দাঁড়ায়? দেখি তো, বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্ট, কিন্তু বর্তমানে স্টুডেন্টরা অ্যাক্ট এমন বিহেভ করতেছে যেন, অ্যাজ দো মানে যেন, দে নো এভরিথিং, তারা সবই জানে। ওই যে অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট হয়েছে থেকে পরের অংশ পাস্ট হবে, নো এর পাস্ট কি? নিউ হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা করব রাজশাহী বোর্ড 19। আশা করি রাজশাহী বোর্ড 19 তোমাদের এখনো করানো হয় নাই। আমরা রাজশাহী বোর্ড 19 করব। যদি করানো হয়ে থাকে, যারা রেগুলার করে একটু আমাকে জানাও এটা ক্লাসে করাইছি কিনা। অনেকে নতুন যুক্ত হচ্ছে, আজকে 8 নাম্বার ক্লাস চলতেছে। বিগত 7টা ক্লাস আমরা শেষ করেছি রাইট ফর্ম অফ ভার্বের উপর। সো রাজশাহী বোর্ড 19 এটা এখন আমরা করব। আশা করি এটা এই পর্যন্ত করানো হয় নাই। আমাদের টার্গেট আজকে 2টা, রাজশাহী বোর্ড 19 এবং এর সাথে সাথে চিটাগাং বোর্ড 19। রাজশাহী এবং চিটাগাং যারা আছো তারা হাত তুইলো। ওকে, বিসমিল্লাহ। দেখো, দা পোর ম্যান, এখানে কিন্তু গরিব জাতি বোঝায় না, একজনকে বোঝানো হয়েছে। আচ্ছা ঠিক আছে জাকিয়া, থ্যাংক ইউ। এটা যেহেতু করানো হয় না আমরা করছি। দা পোর ম্যান, এখানে কিন্তু গরিব জাতি বোঝায় না, একজন গরিবকে বোঝানো হয়েছে। দেখো, পোর ম্যান, ম্যান মানে কি? মানুষ। ম্যান এর প্লুরাল কি? মেন। মেন যেহেতু লেখা নাই, ম্যান লেখা আছে, তার মানে এটা সিঙ্গুলার। দা পোর ম্যান ওয়ান্স, পুলাপান ভালো করে খেয়াল করো, ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে একদা। ওয়ান্স মানে কি? একদা। দা পোর ম্যান ওয়ান্স, যে গরিব লোকটা একদা। তাহলে এখন যেহেতু পাস্টে আছে, তাহলে পুটের পাস্ট কি শিক্ষার্থীরা? পুটের পাস্ট কিন্তু পুট। পুট, তিনটা ফর্মই সেম। রিড, 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 অল আর সেম, তিনটা ফর্মই সেম। একইভাবে পুট, তিনটা ফর্মই সেম। তো পুটের পাস্ট পুট, এ নাম্বার পুটই অ্যান্সার হবে। পুট ইন এ জেল অলদো, যদিও হি ডো নো রং, সে কোনো খারাপ কাজ করে নাই। ওই যে বলেছিলাম। আর তোমরা যারা উত্তর পারবা তারা কি করবা? এই তোমার কমেন্টে লেখবা ইনশাল্লাহ, কেমন? তাহলে দেখো, যেহেতু নেগেটিভ করার ক্ষেত্রে ডু, ডাজ, ডিড আসে, তাই না? সো এটা যেহেতু পাস্টে আছে, ওয়ান্স আছে, ডু দিবা না ডিড দিবা? তাহলে অবশ্যই কি দিবা? ডিড দিবা। তাহলে হি ডিড নো রং, এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল অলদো, ডু এর পাস্ট কি বলতো? ডিড। হি ডিড নো রং, যদিও সে কোনো খারাপ কাজ করে নাই। আফটার এ লং টাইম, অনেকদিন পর, দ্য কিং অফ দ্য স্টেট মানে রাজা, রাষ্ট্রের কিং, ভিজিট দ্য জেল, জেলে ভিজিট করছে। যেহেতু এটা আজকের না, ওয়ান্স একদার কাহিনী, তাহলে কি হবে সবাই বলতো? ভিজিটেড হবে। সবাই জানি কারণ কি? কারণ ওয়ান্স লেখা। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছে, ওয়ান্স মানে কি? কমন সেন্স। ওয়ান্স মানে একদা, এটা পাস্ট হবে, এটা পাস্ট হবে, এটাও পাস্ট হয়েছে। ভিজিটেড দ্য জেল, এই এন্ড এর আগে দেখো এন্ড এর নিয়ম আসছে। এন্ড এর পরে ভার্বটা দেওয়া আছে টোল্ড, পাস্টে আছে না? তার মানে এন্ড এর আগের ভার্বটা কি হবে? এটাও পাস্টে হবে, আগে পরে সেম থাকে, ভিজিটেড। ঠিক আছে, ফাইন। আমি 5টা করার পর, এই পর্যন্ত করার পর প্রশ্ন করার সুযোগ দিব। এন্ড দ্য ম্যান টোল্ড হিম, মানুষটা তাকে বললো যে হি ওয়াজ ইনোসেন্ট। এই দেখো এখানেও পাস্ট আছে, ইনোসেন্ট। হি মানে কি? যাকে জেলে ঢুকানো হয়েছে, পুট করা হয়েছে, মানে নিক্ষেপ করা হয়েছে, সে ইনোসেন্ট। শিক্ষার্থীরা, ইনোসেন্ট মানে কি? শিক্ষার্থীরা, ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ। বাট এ কেস, কেস মানে কি? দেখো তো বড় করে দিচ্ছি। কেস মানে কি? কেস মানে মামলা। কেস মানে কি? কেস মানে
CASE, কেস মানে হচ্ছে মামলা। ফাইল, ফাইল মানে কি? ওই যে আমরা বলি না জিডি করা, জিডি করা, কেসকে জিডি করা হয়েছে মানে ফাইল করা হয়েছে, নথিভুক্ত করা হয়েছে। চিন্তা করো তো, কেস কি নিজেকে নথিভুক্ত করতে পারে নাকি কেসকে নথিভুক্ত করা হয়? মামলা কি কখনো নিজেকে লিখতে পারে নাকি মামলাকে লেখা হয়? মামলাকে ফাইল করা হয়। যেহেতু এটা প্যাসিভে পড়ছে, আমরা বিগত 2, 3, 4 এই 3টা ক্লাস মিলে প্যাসিভ শিখছি। যেহেতু এটা প্যাসিভে পড়ছে, তাইলে কি টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটার যে কোনো একটা আসবে, তারপরে ফাইলের ভিতরে কি ফাইল এটা লিখতে হবে। কিন্তু কথা হইলো পাঁচটার কোনটা আনবো? যেহেতু ওয়ান্স লেখা তার মানে কি একদা, আর যেহেতু একদা বলছে তার মানে কোন টেন্স? অতীত। তাহলে কেসের পরে তো আর ওয়ার হবে না, কারণ কেস একটা, কেসেস এর লাস্টে এস নাই, কেসেস লেখা নাই। যেহেতু কেস একটা, তাহলে অবশ্যই কি হবে? ওয়াজ হবে। আর পাস্ট কেন করলাম? কারণ যে ওয়ান্স লেখা দেখে, ঠিক আছে। এরপরে প্যাসিভের নিয়ম অনুযায়ী ভার্বের ভি3 FILED ফাইল, এটাই হচ্ছে উত্তর। ডি নাম্বার গেল। সো তোমরা যারা যারা অ্যাটেন্টিভ আসো উত্তর লিখতে থাকো, আমি লাস্টে মিলাই দিব। আচ্ছা, বাট এ কেস ওয়াজ ফাইলড এগেইনস্ট হিম। আর যারা একদমই ছোট বুলাপান তারা দেখো এই যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই থাকে না, ছোট বুলাপানদের জন্য বাই দেখো দিয়ে দিছে। মানে যারা আমরা প্যাসিভের নিয়মটা খুব কম জানি, কিন্তু বাই থাকলে প্যাসিভ হয় এটা সবাই জানি। সো প্যাসিভের বাই কিন্তু অলরেডি দিয়ে দিছে। সো এখানে প্যাসিভ করে এখন তোমার জন্য বাধ্যতামূলক, বাই সাম অফ হিজ এনিমিজ। আচ্ছা, তো এই ইনকোয়ারি করে মানে একটু রাজা যখন স্টেটে আসলো তখন সে জানতে পারছে যে যাকে জেলে ঢুকানো হয়েছে সে আসলে ইনোসেন্ট ছিল, কিন্তু এনিমি মানে শত্রু, শত্রুদের দ্বারা যে বাই লেখা ছিল না কোনায়, এই দেখো বাই সাম অফ হিজ এনিমিজ, ওই যে তার শত্রুদের দ্বারা তাকে একটা কেসে ফাঁসানো। সো কেস তো নিজেকে ফাইল করা নাই, শত্রুদের দ্বারা কেস ফাইল করা হয়েছে, তাই ডি নাম্বার প্যাসিভ হয়েছে। তো এই কথাটা যে রাজার কানে আসলো, শিক্ষার্থীরা কথাটা সত্য না মিথ্যা? তুমি কি মানুষের মতো গুজবে কান দিবা না এটা একটু তদন্ত করবা? অবশ্যই তদন্ত করবা শিক্ষার্থীরা। তদন্ত ইংরেজি কি? ভালো করে ই নাম্বারের ব্র্যাকেটটা পড়ো। তদন্ত ইংরেজি কি? তদন্ত ইংরেজি হচ্ছে এনকোয়ারি। তদন্ত ইংরেজি কি দেখো তো শিক্ষার্থীরা? তদন্ত ইংরেজি হচ্ছে এনকোয়ার, ইনকোয়ার, ইনকোয়ার করা, ঠিক আছে। এর বাংলা আমি বলে দিলাম, এর ইংরেজিটা সবসময় মাথায় রাখবা। তদন্ত ইংরেজি কি? এনকোয়ারি। তাইলে দ্য কিং ইনকোয়ার প্রাইভেটলি and find that it was true. এন্ড এর আগে এন্ড এর পরে দুইটা গ্যাপ, মানে এইটা তুমি যে টেন্সে লিখবা ওইটাও বাধ্যতামূলক ওই টেন্সে লিখতে হবে। তার মানে এটা ঠিক হইলে তোমার এটাও ঠিক হবে, এটা ভুল হইলে তোমার এটাও ভুল হবে। তো ই এফ আমি একটা না করে দিচ্ছি। তাহলে যেহেতু ওয়ান্স লেখা আছে, অবশ্যই অতীতে ইনকোয়ারি মানে তদন্তটা আজকে করে নাই, অতীতে করছে। ইন QUIRED ইনকোয়ার্ড, অতীতে। এন্ড এর আগে যেহেতু ইনকোয়ার্ড তুমি পাস্ট করছো, এন্ড এর পরে ফাইন্ড এর পাস্টও তোমাকে করতে হবে FOUND, ফাউন্ড। ফাইন্ড এর পাস্ট কি? ফাউন্ড। এই এফ নাম্বার পর্যন্ত পরে আমি বিরতি নিলাম, এবার সবার উত্তর আমি দেখে দিচ্ছি, এবং কারো যদি কোনো কিছুতে সমস্যা থাকে সেটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখি কে কতটা অ্যাটেন্টিভ ওয়েতে উত্তরগুলা করছে, দেখি তো। আচ্ছা, যাদের এফ পর্যন্ত সমস্যা আছে, সমস্যা থাকলে সমস্যাটা বলো, যে স্যার তাড়াতাড়ি কি পড়াইলেন কিচ্ছু তো বুঝলাম না, আমরা বি নাম্বার সি নাম্বার আর একটু বুঝিয়ে দেন। এরকম পাবলিক যারা আছি তারা নাম্বার লেখো, আমি একবারের জায়গায় 10 বার বুঝাই দিব, সমস্যা নাই। আর বুঝলে লেখো ক্লিয়ার, কেমন? আচ্ছা, হ্যাঁ জাকিয়া আপু, না এটা করানো হয় নাই, ঠিক আছে ভালো। তো হ্যাঁ জাকিয়া আপু সবার আগে উত্তর করছে, পুট করছে। আচ্ছা, মিতু কি বলে এটা করানো হয়েছিল? কই দিলে আগে তো বললা না। আর করানো হয়েছে বা না হয়েছে এক জিনিস বারবার তাহলে করলাম দুই আরেকবার, সমস্যা তো না। যদি আগে বলতা তাহলে হয়তো এটাকে আমরা চেঞ্জ করতাম, কিন্তু এখন তো আমরা অনেক দূর এগিয়ে গেছি, তাই না? আচ্ছা, জাকিয়া বি নাম্বার সবার আগে লিখছে, ডিট। আলিশা আপু লিখছে এ নাম্বার। আচ্ছা, জান্নাতি আপু আসছে আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, সেও উত্তর করছে। এ নাম্বার সবাই উত্তর করছে, বি নাম্বার উত্তর করছে, সি নাম্বার ভিজিটের উত্তর করছে সবার আগে মিতু আপু, ফাইন। বি নাম্বার ডিড, হ্যাঁ ভিজিটেড জাকিয়া আপু লিখছে। আচ্ছা, আলিশা আপু যে এখন লিখতেছে যে এটা করানো হয়েছে, যে আগে বললে ভালো হইতো, তাই না? আমি তো জিজ্ঞেস করে নিছিলাম। যাক আমরা যেহেতু আগে গেছি করি, সমস্যা নেই। আমরা তো আজকে আরেকটা প্রসেস করবো, তাই না? দুইটা করবো আজকে আমি ইনশাল্লাহ। এবং এখন যেহেতু রুলস আমরা প্রায় শেষ করছি, এখন বাদ বাকি যে 4-5টা ক্লাস হবে, আমরা ইনশাল্লাহ দুইটা করে প্রসেস সলভ করবো ডেইলি, মানে প্রত্যেকটা ক্লাসে আর কি। ভিজিটেড, ইনকোয়ার্ড, ঠিক আছে। মিতু আপু ইনকোয়ার্ড লিখতে পারছে। ফাউন্ড, হ্যাঁ
এই যে জাকিয়া আপু ডি নাম্বারটা কিন্তু ভুল হয়েছে, ফাইলড হবে না, ওয়াজ ফাইলড হবে। ঠিক আছে, প্যাসিভ তুমি করো নাই জাকিয়া আপু, খেয়াল রাখো। জান্নাতি আপু ডি নাম্বারটা ঠিক হয়েছে। জি নাম্বার গেভ, আচ্ছা জি নাম্বারে তো যাই নাই, ওগুলা পরে। এইচ নাম্বারে যাই নাই, ওগুলা পরে। ঠিক আছে, তোমরা অনেক আগে গেছো। করা হয়েছিল, আমি তো আরেকবারও লিখছি করা হয়েছিল, কিন্তু তো কি করার, আমরা তো অনেক দূর আগে গেছি। ঠিক আছে, ফাইন, ওকে। আচ্ছা এজাজ ভাই তুমি লিংক, আচ্ছা তুমি কোন গ্রুপে আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে না মেসেঞ্জার গ্রুপে জানিও, কারণ আমার জানা মতে উভয় গ্রুপে লিংক দেওয়া হয়েছে। তুমি কিভাবে পেলে না, এটা তো আশ্চর্যের বিষয়। তুমি কোন গ্রুপে আছো এজাজ সাহেব জানাবে। ঠিক আছে, আমরা এফ নাম্বার পর্যন্ত অলরেডি কিন্তু পড়ে ফেলছি, তাই না? এখন জি এইচ আই জে আর আমাদের চারটা আছে। তাইলে হি গিভ দ্য ম্যান সাম মানি, মানে হি মানে রাজা, আর ম্যান মানে কি, যার ওই যে শত্রুতা করে জেলে ঢুকাইছিল, তাকে কিছু মানি দিছে। আচ্ছা এই যে টাকাটা দিছে শিক্ষার্থীরা, এটা কি আজকে দিছে না ওয়ান্স, একদা, একদা দিছে, তাই না? এটা কিন্তু একদা দিছে, আজকে দেয় নাই। তাইলে গিভ দ্য ম্যান সাম মানি, তাহলে গিভের পাস্ট আমরা কি লিখবো, গেভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, হি গেভ দ্য ম্যান সাম মানি, কারণ এটা আজকে দেয় না, কয়েক বছর আগে, মানে ওয়ান্স, যে কোনো একদিন দিছে। এন্ড সেট হিম ফ্রি, দেখো সেট এই ফ্রেজটা খেয়াল করো, সেট হিম ফ্রি। সেট হিম ফ্রি মানে কি, মুক্ত করে দেওয়া। ধরো তুমি ইংরেজিতে কোনো প্যাসেজ বা স্টোরি লিখতেছো, সো এই ফ্রেজটা তোমার মুখস্থ থাকলে বানিয়ে লিখতে সুবিধা হবে, মুক্ত করে দেওয়া। সেট সামওয়ান ফ্রি, সামওয়ানের জায়গায় হিম লিখবা, সামওয়ানের জায়গায় রিপন লিখবা, বা যেটা লেখার প্রয়োজন আর কি। সেট হিম ফ্রি। দ্য ম্যান ওয়েন্ট, দেখো এটাও কিন্তু পাস্টে করছে, দেখছো? দ্য ম্যান ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, সোজা মার্কেটে গেছে। আচ্ছা মার্কেটে গেছে কেন, স্ট্রেট টু দ্য মার্কেট, সোজা মার্কেটে গেছে। ইন এ শপ দেয়ার, ওই মার্কেট একটা শপে, ওয়াইল্ড বার্ডস, হ্যাঁ দেখছো, ওয়াইল্ড বার্ডস মানে কি, দেখো এখানে কিন্তু বার্ডস দুইবার আছে, এইচেও আছে আইতেও আছে। সো এইচ নাম্বারে তোমার যে উত্তরটা হবে শিক্ষার্থীরা, আই নাম্বারও একই উত্তর হবে। ওয়াইল্ড বার্ডস, বন্য পাখিরা, কিপ ইন দ্য কেজ, বন্য পাখিরা কি নিজেদেরকে খাঁচায় রাখছে, নাকি বন্য পাখিদের খাঁচায় রাখা হয়েছে, রাখা হয়েছে। তারপরে একইভাবে ইমপ্রিজন, ইমপ্রিজন মানে জেলবন্দি, জেলবন্দি। খাঁচা তো এক ধরনের জেলের মতোই, তাই না? এর জন্য ইমপ্রিজন মানে জেলবন্দি, এটা মাথায় রাখতে হবে। কেজ মানে খাঁচা, ইমপ্রিজন মানে জেলবন্দি। এই এইচ নাম্বার আই নাম্বার একই লাইন লিখছে, খালি এইচ নাম্বারে তোমার লেখাগুলা ঘুরাইয়া দিছে, আই নাম্বারে লেখাগুলা ঘুরাইয়া দিছে, দেখছে লেখাগুলা ঘুরাইয়া, যে তোমরা ধরতে পারো কিনা, বুঝাইতে পারছি? জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাইলে দা ইন এ শপ ওয়াইল্ড বার্ডস কিপ ইন দ্য কেজ, এখন ওয়াইল্ড বার্ডস তো নিজেদেরকে খাঁচার ভিতর রাখে নাই, তাদেরকে খাঁচায় রাখা হয়েছে, যেহেতু রাখা হয়েছে। আর এটা কিন্তু আজকে রাখা হয় নাই, এটা আমি যদি একটু পিছনে তাকাই, ওয়ান্স, একদা রাখা হয়েছিল। BIRD, বার্ড থাকলে তুমি ওয়াজ লিখতে পারতা, কিন্তু লেখা আছে BIRDS, বার্ডস, তাহলে তোমাকে ওয়ার লিখতে হবে। শিক্ষার্থীরা কি লিখতে হবে, তোমাকে ওয়ার লিখতে হবে। সো এর জন্য তুমি এইচ নাম্বারে ওয়ার লেখলা, আর কিপের ভিতরে কি, কেপ্ট, শেষ। ওয়াইল্ড বার্ডস ওয়ার কেপ্ট ইন দ্য কেজ ফর সেল। তারপরে হি সেড টু দ্য শপকিপার, সে শপকিপার মানে কি, দোকানিকে বলছে, আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, আমি তোমার শপের সবগুলা পাখি কিনতে চাই। কিন্তু দেখো এখানে কিন্তু কোটেশন আছে, মাথায় রেখো, কয়েক মিনিট আগেই পড়াইছি, কোটেশনের ভিতর প্রেজেন্ট টেন্স হয়। আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, দিস বার্ডস আনজাস্টলি, এইখানেও দেখো প্লুরাল আছে, ওয়ার লিখছিলা, সো এইখানেও যেহেতু প্লুরাল আছে তোমাকে ওয়ারই লিখতে হবে। ওয়েট ওয়েট, ওয়ার লিখতে হইতো, এটা যেমন কোটেশনের বাইরে ছিল, তাইলে আমি ওয়ার লিখতে পারতাম, কিন্তু বারবার তোমাদের আমি পড়াইছি, 2024 সালেও ঢাকা বোর্ডে এরকম কোটেশনের রুল থেকে কমন আসছে, বারবার পড়াইছি কোটেশনের ভিতর প্রেজেন্ট হয়। তো এখন তুমি আর এখানে ওয়ার লিখতে পারবা না, তোমাকে আর লিখতে হবে। দিস বার্ডস আর, তারপরে এলওয়াই যুক্ত অ্যাডভার্বটা মাঝখানে রাখতে হয়, আনজাস্টলি। এই আনজাস্টলি যদি এলওয়াই যুক্ত অ্যাডভার্ব মাঝখানে না রাখো, তোমাকে কিন্তু কেটে দিবে, এটা আমি আগেও পড়াইছি। আর আনজাস্টলি ইমপ্রিজনের ভিতরি লাস্টে একটা ইডি লাগিয়ে দিলেই হবে, IMPRISONED, ইমপ্রিজন। আর আনজাস্টলি ইমপ্রিজেন্ট, এটাই হচ্ছে তোমার উত্তর, আর আনজাস্টলি ইমপ্রিজেন্ট। সো এইখানে যেহেতু এলওয়াই যুক্ত কোনো অ্যাডভার্ব ছিল না, আমাদের ভেজাল পোহাইতে হয় নাই, ওয়ার কেপ্ট লিখলেই হয়েছে। কিন্তু এলওয়াই যুক্ত একটা অ্যাডভার্ব, এগুলো যদি সাবজেক্টের পরে থাকে, তাইলে অক্সিলারি ভার্ব
এবং প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে এটা বসাইতে হয়। আজকে শিখিয়ে দিলাম নিয়মটা, সারা জীবন যেন মনে থাকে। তাইলে ওয়ার লিখতে পারলাম না কেন? কারণ কোটেশনের ভিতরে আছে। তাহলে লিখতে পারবো কি? প্যাসিভ হওয়ার কারণে আর লিখলাম। আর ইমপ্রিজন মানে কি? জেলবদ্ধ করা। ওর ভিতরে কি? ইমপ্রিজেন্ট, ইডি। আর মাঝখানে কি লিখতে হবে? আনজাস্টলি। তাহলে আর আনজাস্টলি ইমপ্রিজেন্ট। এখন প্যাসিভ করলাম কেন? এইচ নাম্বার যে কারণে প্যাসিভ করছি, পাখিরা তো নিজেদেরকে খাঁচায় রাখতে পারে না, খাঁচায় রাখা হয়েছে। সো বার্ডসদের তো আনজাস্টলি মানে অবিবেচকের মতো তো কেউ ইমপ্রিজেন্ট করে নাই, মানে বার্ডসরা তো নিজেদেরকে করে নাই, বার্ডসকে করা হয়েছে, যার কারণে এইচ এবং আই দুইটা প্যাসিভ হয়েছে। এবং লাস্টেরটা এন্ড আই লাইক টু, এটা ইনফিনিটিভ থেকে আসছে। টু এর পরে V1 হয়, এটা সারা জীবনই পড়াইছি, ইনফিনিটিভ থেকে আসছে। তো লাইক টু, টু এর পরে একদম বেস ফর্ম হবে, মানে V1 হবে, সেট দেম ফ্রি। আর কোটেশনের ভিতরে আছে এমনি তো প্রেজেন্ট হবে, সেট দেম ফ্রি। এই তোমাদের 10টা আমি করায় দিলাম। এইবার আবারও তোমাদের কাছে আমি কোশ্চেন করতেছি, কারো কি কোনো কিছুতে সমস্যা আছে? সমস্যা থাকলে দ্রুত বলো। আর যারা যারা ক্লাস করতেছো তারা সবাই লেখো ক্লিয়ার। একটা প্যাসেজ শেষ, আমরা আরেকটাতে যাব। যারা বুঝতে পারছো তারা ক্লিয়ার লেখো, দ্রুত লেখো। আর যারা বুঝতে পারো নাই তারা কোন নাম্বারে সমস্যা হয়েছে এটা আবার লেখো। আচ্ছা, ঠিক আছে। তালিশা আপু অলরেডি এই যে ইমপ্রিজেন্ট কিন্তু ভুল করছে, সে এইচ নাম্বার ঠিক করছে, জি নাম্বারও কিন্তু ভুল করছে আলিশা আপু। আশা করি তুমি এখন বুঝতে পারছো কিনা জানাবা। তো দেখছো একবার কিন্তু করা হয়েছে বলছিল আলিশা আপু, কিন্তু আবারও করলাম, তারপরেও কিন্তু তোমার ভুল। তাহলে একটা কিন্তু ফোকাস রাখতে হবে, বাসায় যে পড়ো না ঠিক মতো, বুঝা গেল আর কি। আচ্ছা, তো এফ এ ফাউন্ড, হ্যাঁ জান্নাতি আপু ঠিক লিখছে। জাকিয়া আপু জিতে গেপ লিখছে। ওয়ার কেপ্ট এইচ নাম্বার জান্নাতি আপু লিখতে পারছে, কিন্তু জান্নাতি আপু কিন্তু এইখানে কিন্তু কাহিনী হয়েছে ইমপ্রিজেন্ট লিখছে সে আই নাম্বারটা, কিন্তু আর আনজাস্টলি ইমপ্রিজেন্ট হবে। জান্নাতি আপু তুমি বুঝতে পারছো কিনা জানাবা। মিতু আলহামদুলিল্লাহ ক্লিয়ার, রিয়াজুল ভাই ক্লিয়ার। আচ্ছা আলিশা আপু আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার হয়েছে। সো তোমার কিন্তু তাহলে দুইবার ক্লিয়ার হইলো আলিশা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তুমি একবারই তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল এবং দ্বিতীয়বার ভুলটা না করার কথা ছিল। বাসায় প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখবা। সবার উদ্দেশ্যে জান্নাতিয়া পুরো আই নাম্বার ভুল হয়েছে, মাথায় রাখতে হবে এগুলা। ঠিক আছে, যেহেতু এটা আমরা করলাম, আমরা এখন র্যান্ডমলি পিক করবো ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ড 2019। চলো এবার চট্টগ্রাম বোর্ড যারা যারা নতুন যুক্ত হচ্ছে, আমরা এখন রাইট ফর্ম অফ ভার্বের এক্সারসাইজ করতেছি চট্টগ্রাম বোর্ড 2019। সবাই চট্টগ্রাম বোর্ডকে ফোকাস করো, লেখা শুরু করো। তোমাদের সামনে প্যাসেজটা আমি দিয়ে দিলাম, সুন্দর একটা প্যাসেজ। নাও সবাই করা শুরু করো, দেখে আমার আগে কে কে করতে পারে, সবাই করা শুরু করে দাও ইনশাল্লাহ। আচ্ছা আলিশা আপু ব্যাপার নেই, ইনশাল্লাহ সামনে থেকে ভালো হবে। এটা করা শুরু করো সবাই, দেখি পারো কিনা। এটা একটু কঠিন আছে, হালকা পাতলা, চট্টগ্রাম বোর্ডের তো। দেখো চট্টগ্রাম বোর্ড 2019। ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিইং, মানে কি? মানুষ সামাজিক এবং রেশনাল মানে যুক্তিতর্ক দিয়ে যারা চলে, মানে উল্টাপাল্টা কাম করলাম, মদখোর নেশাখোরের মতো উল্টাপাল্টা কাম করলাম ওটা না। রেশনাল মানে কি? যুক্তি তর্ক চিন্তা ভাবনা দিয়ে যারা কাজ করে। সো মানুষ অবশ্যই সামাজিক জীব এবং রেশনাল জীব, কিন্তু আসলে এই সামাজিক জীবটা আস্তে আস্তে মানুষ অ্যাভয়েড করতে হবে, কারণ সমাজটা দিনকে দিন এত নোংরামির পর্যায়ে চলে যাচ্ছে। সামাজিকতা মেনটেন করতে হলে অনেক কিছু উল্টাপাল্টা কাজ করতে হয়। তো সামাজিক জিনিসটা অনেক ক্ষেত্রেই বর্জনযোগ্য, এটা আমি মনে করি। সো কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই মানুষ ছাড়া চলবে না। রেশনাল, এই যে রেশনালি থিঙ্ক করতে হবে, রেশনালি মানে যুক্তিতর্ক দিয়ে যেটা ভালো সেখানে যুক্ত হইতে হবে। যুক্তিতর্ক দিয়ে যেটা তোমার কাছে খারাপ মনে হচ্ছে, সমাজের মানুষ করলেও তোমাকে সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে, এটা নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। যাকে ম্যান ইজ এ সোশ্যাল এন্ড ন্যাশনাল বিং ফাইন হি, যেহেতু ইজ আছে শিক্ষার্থীরা বুঝলা এটা প্রেজেন্টে, এটা ওয়ান্স লেখা নাই বা অতীতের কোনো গল্প না শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, আর হ্যাভ এর সাথে এস যুক্ত হইলে কি হয়? হ্যাজ হয়, এটা সবাই জানো। তাহলে হি হ্যাজ ফ্রিডম, তার ফ্রিডম আছে, ঠিক আছে। হি হ্যাজ ফ্রিডম, তার ফ্রিডম আছে, ফ্রিডম অফ চয়েস। চয়েস মানে কি? চয়েস মানে হচ্ছে পছন্দ করা,
যে আমি কোনটা করব না এটা পছন্দ করার অধিকার আমার আছে। বাপ মা তোমাকে চাপায় দিচ্ছে তোর সায়েন্সে পড়তে হবে, কমার্সে পড়লে কমার্সে দুর্বলরা, গরিব পোলাপান পড়ে, গরিব মানে মেধার দিক দিয়ে গরিবরা পড়ে, তোর কমার্স পড়া যাবে না, সায়েন্স পড়তে হবে। এই যে জোর জবরদস্তি, তাদের কিন্তু এই রাইটসটা নাই, অধিকারটা নাই। বিকজ তোমার ফ্রিডম, তোমার চয়েস করা, তোমার ফ্রিডম অবশ্যই আছে। তবে হ্যাঁ, অবশ্যই শরিয়া সম্মত এবং দেশের আইন সম্মত অবশ্যই হতে হবে তোমার চয়েসটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ম্যান হ্যাজ ফ্রিডম অফ চয়েস। থট শুধু চয়েসের না, চিন্তা ভাবনারও ফ্রিডম আছে। তোমার সোসাইটি তোমাকে ধরো খারাপ কাজের করার প্রতি ইনফ্লুয়েন্স করতেছে। এই যে কয়েক বছর আগে একটা মেয়ে পাখি ড্রেস পায় নাই দেখে আত্মহত্যা করছে, কয়েক রিসেন্টলিও হচ্ছে একটা মেয়ে, মানে মেয়ে মানুষগুলাই বেশি করে কি করে, এই যে পরীক্ষায় খারাপ রেজাল্ট করার কারণে আত্মহত্যা করতেছে। তো এটা কিন্তু সমাজের চিন্তাধারা তাদের উপর চাপিয়ে দিচ্ছে যে পরীক্ষায় ফেল করলেই সে খারাপ স্টুডেন্ট হইলেই সে খারাপ মানুষ। এটা তো না, একজন স্টুডেন্ট ফেল করা হইতে পারে কিন্তু সে মানসিকভাবে কিন্তু অনেক ভালো হইতে পারে মানুষ হিসেবে, তাই না? তো তোমার থট কিন্তু ব্যক্তিগত, আরেকজন তোমার উপর চাপিয়ে দিবে তোমার থট, এটা হতে পারে না, হতে পারে, অসম্ভব। এন এক্সপ্রেশন মানে কি, তুমি যেটা চিন্তা করো সেটা তোমার এক্সপ্রেস মানে কি, প্রকাশ করা। তোমার প্রকাশ করা কি হইতে হবে, স্বাধীনতা থাকতে হবে। এই কয়েকটা জিনিস মানুষের ফ্রিডম আছে। ফ্রিডম মানে কি, স্বাধীনতা আছে। মানুষের কি 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 বিষয়ে ফ্রিডম আছে দেখো তো। ফ্রিডম আছে চয়েসে, ফ্রিডম আছে থটে, চিন্তা ভাবনায়, ফ্রিডম আছে এক্সপ্রেশনে, প্রকাশে। বাট এভরিবডি শুড, এই যে মডাল, এটা আমার শীটের 1 নাম্বার নিয়ম থেকে কমন পড়ছে। শুড মডাল, মডালের পরে V1 হয়। এভরিবডি শুড, তাহলে কনসিডার, V1 মানে ব্র্যাকেটে যা থাকবে তাই হবে। মডালের পর ব্র্যাকেটে যা থাকবে, মডালের পর ব্র্যাকেটে যা থাকবে শিক্ষার্থীরা তাই হবে। কনসিডার আছে, কনসিডারই হবে। কনসিডার দ্যাট, এভরিবডিকে কনসিডার করতে হবে যে হি ইজ নট দ্য অনলি পার্সন, সে একমাত্র ব্যক্তি না ইন দ্য সোসাইটি। হ্যাঁ, মানুষের অবশ্যই ফ্রিডম আছে, চিন্তা ভাবনার ফ্রিডম আছে, চিন্তা প্রকাশের ফ্রিডম আছে, চয়েসের ফ্রিডম আছে, চিন্তার ফ্রিডম আছে, এক্সপ্রেশনের ফ্রিডম আছে, ঠিক আছে। কিন্তু তার এটাও মনে রাখতে হবে সে সোসাইটিতে একজন অনলি পার্সন, একজন মাত্র ব্যক্তি না। যাকগে, কনসিডার কেন লিখলাম আমরা, কনসিডার লিখলাম হচ্ছে শুড আছে দেখে আমরা ব্র্যাকেটের ভার্বটা হুবাহু আমরা বসায় দিছি, ঠিক আছে। কনসিডার দ্যাট, মানুষটাকে কনসিডার করতে হবে হি ইজ নট দ্য অনলি পার্সন ইন দ্য সোসাইটি। এই দেখো, আমার শীট থেকে দেয়ারের নিয়ম হুবাহু কমন পড়ে গেছে। মেনি আছে, দেয়ারের পরে যেহেতু প্লুরাল তাহলে এখন আর লিখতে হবে, দেখছো হুবাহু কমন পড়ে গেছে, ঠিক আছে। সো দেয়ার আর মেনি পার্সনস ইন দ্য সোসাইটি, অনেক পার্সন আছে। এন্ড দে, দে এন্ড এর আগে যেহেতু প্রেজেন্ট হয়েছে আর লিখছো তুমি, মানে প্রেজেন্টে লিখছো, এন্ড এর পরেও কিন্তু প্রেজেন্ট হবে। এন্ড দে, এই যে হি তো সিঙ্গুলার, তাই হ্যাভ এর সাথে হ্যাজ লাগাইছো, কিন্তু দে তো প্লুরাল, এখন আর এস বা ইএস লাগানো যাবে না। তাইলে স্যার কি করব, স্যার যা আছে তুমি তাই লিখবা। দে ছিল না, দে এর পরে তোমার হ্যাভ আছে, হ্যাভই লিখবা। দে এর জায়গায় যদি কিরণ থাকতো সিঙ্গুলার, তখন তুমি কি লিখতা, হ্যাজ লিখতা। যে কাজটা এ নাম্বারে করছো তার বিপরীত কাজটা ডি নাম্বারে করতে হবে। আমি নাম্বার পর্যন্ত পড়িয়ে ব্রেক নিব। দ্য সেম রাইট দ্যাট ওয়ান, এই যে ওয়ান, এইবার দেখো তো সাবজেক্ট কি, ওয়ান। ওয়ান মানে কি, ওয়ান মানে কিন্তু একজন। আর যেহেতু এটা সিঙ্গুলার, এখন কিন্তু ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বা ইএস। সো এক্সপেক্ট এর সাথে একটা এস যুক্ত হয়ে এক্সপেক্টস হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আচ্ছা, দ্য সেম রাইট দ্যাট ওয়ান এক্সপেক্টস ফ্রম ওয়ানস সোসাইটি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো 5টা পড়াইলাম, এইবার 15 সেকেন্ডের ব্রেক। সো কতটুকু বুঝতে পারছো এই পর্যন্ত, বুঝলে লেখো ক্লিয়ার দ্রুত। যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করো নাই, লাস্ট 5টা এখনো আছে, মেনশন করতে পারো। আর যারা বুঝো নাই তারা এই এ থেকেই পর্যন্ত কোনটা বুঝো নাই একটু বলো, আমি একবারের জায়গায় 10 বার বুঝাই দিব। দ্রুত করো কাজগুলা, কাজগুলা কাইন্ডলি দ্রুত করো, দ্রুত করে ফেলো। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা একটু দেখি আমাদের সাথে। হ্যাঁ, সবার আগে জাকিয়া আপু লিখতে পারছে এই নাম্বারটা হ্যাজ। আচ্ছা, কলিম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, কারেন্ট ছিল না, এটা একটা কষ্টের বিষয়। ঠিক আছে কলিম সাহেব, সমস্যা নাই, তুমি রেকর্ড ক্লাসটা করে নিও, কোনো সমস্যা নাই। এনা আলিশা আপু হ্যাজ লিখছে। আচ্ছা, কনসিডার বি নাম্বার জাকিয়া আপু আবার সবার আগে লিখতে পারছে। আচ্ছা, মিতু আপু লিখছে ফাইন। সি নাম্বার মিতু আপু সবার আগে লিখছে, হ্যাঁ সি নাম্বার দেয়ার আর হবে।
জাকি আপু আর লিখছে ডি নাম্বারটা হ্যাভ হবে, হ্যাঁ জাকি আপু সবার আগে লিখছে, মিতুও লিখছে। আচ্ছা ই নাম্বারটা সবার আগে মিতুর আপু লিখতে পারছে, এক্সপেক্ট হ্যাঁ এস যুক্ত করছে সে। জান্নাতি আপু কি করছে, এবিসি একসাথে লিখছে, হ্যাঁ তার তিনটাই হইছে, এবিসি হ্যাঁ হইছে। আলিশা আপু ডি নাম্বার পর্যন্ত লিখছে হইছে, এফ নাম্বার তো লিখছে জাকি আপু, কিন্তু আমরা এফ নাম্বার না, আমরা এই নাম্বার পর্যন্ত ছিলাম। তো এই নাম্বার জান্নাতে এক্সপেক্টস লিখতে পারছে, ফাইন আলিশা আপু লিখতে পারছে। এফ নাম্বার আলিশা আপু স্পেলিংটা চেক করো। আচ্ছা মোটামুটি ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছি নাম্বার পর্যন্ত। এখন সামনে আগাবো। দেখো সামনে আগানোর আগে একটু পরে যাইতে হবে, এই যে এইখানে, এই যে এইটা দেখো তো, এটা আমরা কি কাহিনী করছিলাম, ওই যে লাস্টে টু ছিল, লাস্টে কি ছিল শিক্ষার্থীরা, যেহেতু লাস্টে টু ছিল, টু থাকার কারণে আমরা কি করছিলাম, টু থাকার কারণে আমরা বেস ফর্ম কিন্তু বসায় দিছিলাম, মানে ব্র্যাকেটে যা ছিল তাই বসায় দিছিলাম, কারণ কি টু প্লাস ভি ওয়ান। এখনো আমরা ওই একই কাজ করব এই প্যাসেজটাতে, কারণ বড় বড় চোখ করে তোমরা দেখো এফ নাম্বারে আছে কি টু, যেহেতু টু আছে তাই ফর্ম যেটা হবে ওটাই বসবে, ভেরি সিম্পল। সো টু ফর্ম, ফর্ম মানে কি, ফর্ম মানে হচ্ছে গঠন। সো টু ফর্ম এ পিসফুল সোসাইটি, তাই শান্তিপূর্ণ একটা সমাজ গঠন করার জন্য ওয়ান মানে কি একজন, শুড বি মানে অবশ্যই উচিত, ওয়াচফুল, ওয়াচফুল মানে হচ্ছে কেয়ারফুল, কেয়ারফুল মানে কি সতর্ক থাকতে হবে, টু সি দ্যাট এটা দেখার জন্য যে আদার্স রাইট অন্যের অধিকার আর নট ভায়োলেটেড, যেন অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয়, ভায়োলেটেড মানে ক্ষুণ্ণ হওয়া, ক্ষুণ্ণ হওয়া মানে কি অন্যের অধিকার যেন নষ্ট না হয়, মানে সবাই যেন অধিকার পায়, অন্যের অধিকার যেন খর্ব বা নষ্ট না হয়। এভরি সিটিজেন, আবার দেখো শিক্ষার্থীরা হুবাহু কমন, বি নাম্বার এবং জি নাম্বার হুবাহু কমন, এক নাম্বার রুল থেকে কমন, শুড আছে মাস্ট আছে। সো এরপর শিক্ষার্থীরা কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাইলে জিতে মাস্টের পর যেটা ব্র্যাকেটে থাকবে হুবাহু সেটাই হবে, বি নাম্বারে যেটা ব্র্যাকেটে ছিল হুবাহু সেটাই হয়েছে, বি নাম্বারে জি নাম্বারও যেটা ব্র্যাকেটে আছে হুবাহু সেটাই হবে, কাল্টিভেট ওটাই কিন্তু হয়েছে। এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ অবেইং দ্য রুলস, মানে অভ্যাস গড়ে তুলতে হবে, অবেইং দ্য রুলস মানে নিয়ম গুলা, অবে মানে মান্য করা। এই দেখো অফ প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, জিনিসটা কিন্তু খেয়াল করো। সো অবেইং দ্য রুলস নিয়ম নীতি মান্য করার অভ্যাস কি করতে হবে, কাল্টিভেট করতে হবে। আর মডালের পর যেটা ব্র্যাকেটে থাকে সেটাই কিন্তু কি হয় শিক্ষার্থীরা, সেটাই কিন্তু উত্তর হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জি গেল। আচ্ছা রেগুলেশন অফ দ্য সোসাইটি, তো রুলস এন্ড রেগুলেশনকে অবে করতে হবে মানে কি মান্য করতে হবে। সেলফিশনেস মানে কি স্বার্থপরতা, স্বার্থপরতা, সেলফিশনেস স্বার্থপরতা, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, অবশ্যই আনকাউন্টেবল, কারণ স্বার্থপরতা, আমার একটা স্বার্থপরতা আছে, আমার দুইটা স্বার্থপরতা আছে, এভাবে কি গুণা যায়, গুণা যায় না। যেহেতু নট আছে মানে রুলস অফ নেগেটিভ থেকে আসছে, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডাজ, তারপরে যা আছে তাই ডাজ নট, আর ডু নট ডাজ নট ডিড নট এর পর এই ভার্বটার কোনো চেঞ্জ হয় না, এটা আমি বারবার বলছি, ডাজ নট হেল্প। সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি, সেলফিশনেস কি করে না, সোসাইটিকে কোনো সাহায্য করতে পারে না। সেলফিশনেস মানে কি, যারা জানো না তাদেরকে বলতেছি, উচ্চারণটা খেয়াল করো, সেলফিশনেস উচ্চারণটা খেয়াল করছো, স্বার্থ, আচ্ছা বানানটা আমি আবার লিখি, দন্ত শয় বয়াকার, স্বার্থ পরতা, হইল না তো, এইবার হবে স্বার্থ পরতা, দন্ত শয় বয়াকার থয় রেপ, স্বার্থ পরতা। সেলফিশনেস মানে কি স্বার্থপরতা। তারপরে ডাজ নট হেল্প দ্য সোসাইটি, সোসাইটিকে কোনো সাহায্য করে না, রেদার বরং এটা মানে, এটা মানে ইট মানে সেলফিশনেস, এটা কি করে, বরং এটা কি করে, এটা ডিস্ট্রয় করে। ঠিক আছে। আচ্ছা তুমি সেলফিশনেস এর পরে তো ডো লিখতে পারতা, কেন এস বাই এস লাগাইছো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই ইটটাও থার্ড পারসন সিঙ্গুলার, তাইলে ডিস্ট্রয়ের সাথে কি হবে, ডিস টি আর ও আই ই এস, ডিস্ট্রয়েস হবে, ডিস্ট্রয়েস হবে কি হবে, ডিস্ট্রয়েস হবে, ডিস্ট্রয় দ্য পিস এন্ড হ্যাপিনেস, ডিস্ট্রয় দ্য পিস এন্ড
রিস্টোরেজ দ্য পিস এন্ড হ্যাপিনেস হবে, ঠিক আছে। সো এর জন্য ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত হবে, অফ আদার্স। সো এরপরে লাস্টে দেখো অল, অল মানে কি, অল মানে হচ্ছে প্লুরাল, অল যেহেতু প্লুরাল তাহলে এখন কিন্তু আর ভার্বের সাথে এস বাই এস যুগ হবে না। দেখো কত টেকনিক খাটাইছে, সেলফিশনেস থার্ড পারসন সিঙ্গুলার দেখে ডো এর সাথে এস বাই এস ডাজ হয়েছে, একইভাবে ইট থার্ড পারসন সিঙ্গুলার দেখে ভার্বের সাথে এস বা ইএস ডিস্ট্রয়েজ হয়েছে, ঠিক আছে। কিন্তু একইভাবে অল কিন্তু প্লুরাল, এখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার কোনো চান্সই নাই, তাহলে যা আছে তাই হবে। কত ট্রিক খাটাইছে, থার্ড পারসন সিঙ্গুলার দেখে এস বা ইএস, ইট থার্ড পারসন সিঙ্গুলার দেখে এস বা ইএস, কিন্তু এটা প্লুরালের কারণে তোমার এখানে কিন্তু যা আছে তাই হবে, থিঙ্ক থিঙ্কই হবে। সো এটাই হচ্ছে তোমাদের ওভারঅল একটা উত্তর।